সম্রাট সেন্সলেস হয়ে ওখানেই পড়ে রইল। যখন সেন্স এলো তখনও নিজেকে সেই কবরস্থানেই আবিষ্কার করল। সম্রাটের রাতের কথা মনে পড়ে গেল। নিজের দিকে তাকিয়ে দেখল সম্পূর্ণ শরীরেই কাদা দিয়ে মাখামাখি। সম্রাট উঠে বাড়ির ভেতরে গেল। গিয়ে অবাকের শেষ পর্যায়ে তিশা ড্রয়িং রুমে সোফায় বসে পায়ের উপর পা তুলে মনের সুখে আপেল খাচ্ছে, আর একজন সার্ভেন্ট তিশার পা টিপে দিচ্ছে। সম্রাটের মেজাজ বিগড়ে গেল, কারণ সার্ভেন্টটা বয়সে তিশার বড়। আর সম্রাট কখনোই কোনো সার্ভেন্টকে বিনা কারণে হার্ট করে না। তিশা মাঝে মাঝে খারাপ বিহেভও করছে। সম্রাট হনহন করে তিশার সামনে গেল। সম্রাটকে দেখেই তিশা নাক সিটকে বলল, ইয়াকছি, এটা কি অবস্থা তোমার? সম্রাট, তার আগে বলো তুমি এটা কি করছো? তিশা না জানার ভান করে বলল, কোনটা? কি করেছি আমি? সম্রাট, তুমি ওনাকে দিয়ে পা টেপাচ্ছ? তিশা, হ্যাঁ টেপাচ্ছি তো। সম্রাট, জাস্ট শাট আপ, উনি তোমার বড় হয়। তিশা, আই ডোন্ট কেয়ার। রহিম চাচা, বৌমা, এসব কি বলছো? তিশার, চুপ ম্যাডাম, বলবে আমাকে। সম্রাট, উনিও তোমার বড়। তিশা, সো হোয়াট? ওর পরিচয় ও একজন সার্ভেন্ট, আর একজন সার্ভেন্ট হয়ে মালিকের পা টিপে দিচ্ছে, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো শুনি? সম্রাটকে মালিক শুনি? তিশা, বেইব তোমার সামনে দাঁড়ানো। সম্রাট, মানে কি? তিশা, আমি জানি তোমার প্রপার্টির 60% তুমি আমার নামে করে দিয়েছ, আর সেই দিক থেকে এই সবকিছুর উপর তোমার থেকে আমার অধিকার বেশি। সম্রাট, তুমি কি করে জানো? তিশার, জানি, সব জানতে হয়। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে রুমে আটকে রাখলে আর আমি রুমে আটকে থাকব? হা, ইউ আর রং সম্রাট। সম্রাট তিশাকে নিয়ে রুমে গেল। তিশা, ছাড়ো আমাকে, তুমি নোংরা। সম্রাট, চুপচাপ থাকো। তিশাকে রুমে এনে সম্রাট বলল, বলো কেন এমন করছো? সামান্য প্রপার্টির জন্য তুমি আর যাই হোক এমন করতে পারো না। তিশা, সামান্য কোথায় সামান্য? তোমার তো দেশে বিদেশে প্রপার্টি, দেশে বাড়ি বিদেশে বাড়ি, এরপরও সামান্য কেন বলছো? সম্রাট, স্টপ ইট, আমি সত্যিটা জানতে চাই। প্লিজ, কেউ কি তোমাকে চাপ দিচ্ছে? তাহলে তুমি আমাকে বলো, জানকসম আল্লাহর জানে মেরে ফেলব। তিশা, ও শাট আপ, কেউ আমাকে চাপ দেয়নি। সম্রাট, তাহলে তুমি মজা করছো? তিশা, রিয়েলি সম্রাট? তোমার এখনো মনে হয় আমি মজা করছি? আসলে মাফিয়া তো তুমি। তোমার মতো ইমোশনাল ফুল তো আমি আমার জীবনে দুটো দেখিনি। সম্রাট তিশাকে থাপ্পড় মারতে গিয়ে নিজের হাত নামিয়ে নিয়ে বলল, আমি ইমোশনাল ফুল না, তোমাকে ভালোবাসি, আর তাই এখনো তুমি বেঁচে আছো। ট্রাস্ট মি, তোমার জায়গায় অন্য কেউ যদি এভাবে আমার সাথে বেইমানি করত তাহলে সাথে সাথে তার লাশ ফেলে দিতাম। তিশা, অনেক দেখেছি আর দেখতে চাই না। সম্রাট আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। এরপর প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে এলো। বেরিয়ে এসে একটা লাল টি শার্ট পরল আর 3/4 প্যান্ট, ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে, পায়ের পশমগুলোও লেপ্টে আছে। মাঝে মাঝে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে। তিশা তাকিয়ে আছে। সম্রাট, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তিশার হুঁশ এলো। ও কি করছে? ভেঙচি কেটে বিছানা থেকে নেমে বলল, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে তাকিয়ে থাকতে যাব? সম্রাট, আমিও সেটাই ভাবছি, তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই? তিশা, হোয়াট ডু ইউ মিন? সম্রাট, আই মিন টু সে কন্ট্রোল ইউর সেলফ বেবি। আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? তিশা, জাস্ট শাট আপ স্টুপিড, বলে রুম থেকে বেরিয়ে গেল। সম্রাট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় নিজের ল্যাপটপ নিয়ে বসল। এরপর একমনে ল্যাপটপেই ধ্যান দিল। এদিকে তিশা বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা গেল। সম্রাট কাজ শেষ করে নিচে গিয়ে দেখল তিশা নেই। সম্রাট, আরে ও কোথায় গেল? রহিম চাচা, কি হয়েছে ছোট সাহেব? সম্রাট, তোমার ম্যাডাম কোথায়? রহিম চাচা, উনি তো বাইরে গেল। সম্রাট, এখন বাইরে কেন গেল?
সম্রাট ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তিশাকে খুঁজতে লাগলো আর খুঁজতে খুঁজতে পেয়েও গেল, কিন্তু সম্রাটের মনে হচ্ছে এখনও তিশাকে খুঁজে না পেলেই বেটার হতো, কারণ তিশা সৌহার্দ্যর হাত ধরে বসে আছে আর দুজন হেসে হেসে কথা বলছে। সম্রাটের মাথা গরম হয়ে গেল, গাড়ি থেকে নেমে গিয়ে ওদের সামনে দাঁড়ালো। তিশা, তুমি এখানে? সম্রাট, কেন, খুব প্রবলেম হলো? তিশা, অবভিয়াসলি ইউ আর এ বিগ প্রবলেম অফ মাই লাইফ। সম্রাট, শাট আপ এন্ড কাম উইথ মি। তিশা, আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। সম্রাট তিশাকে টেনে নিয়ে চলে এলে। তিশা, এই তোমার প্রবলেম কি? সবসময় এরকম টানাটানি করো কেন? সম্রাট, তুমি বেশি ভালো তাই। সম্রাট গাড়ি স্টার্ট দিল। তিশা আনমনে বসে আছে। তিশার গায়ে পিঙ্ক কালার শার্ট আর ব্ল্যাক কালার প্যান্ট, চুলগুলো ছেড়ে দেয়া বাতাসে উড়ছে। তিশা বিরক্তি নিয়ে বারবার সরাচ্ছে। সম্রাট আর চোখে তাকিয়ে দেখছে। দেখতে দেখতে বাড়ি চলে এলো। বাড়ি এসে তিশা রুমে চলে গেল। এভাবেই ওই দিন চলে গেল। পরের দিন সকালে তিশা একটা শাড়ি পরে সম্রাটের জন্য পায়েস বানিয়ে নিয়ে এলো। পায়েস সম্রাটের ফেভারিট অনেক। সম্রাট, পায়েস? তিশা, তুমি পছন্দ করো রাইট? তাই তো আমি বানিয়ে নিয়ে এলাম। সম্রাট, কিন্তু তুমি তো আমাকে মারতে চাও। তিশা, হাই এম সরি সম্রাট, আমি তোমার সাথে মজা করেছি। ব্যাস। সম্রাট তিশাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি মজা করেছ, এরকম মজা আর কখনো করবে না, আমার অনেক কষ্ট হয় জান। তিশা, এখনো পায়েসটা খাও তো। সম্রাট, তুমি খাইয়ে দাও প্লিজ। তিশা, ওকে দিচ্ছি, বসো। তিশা যেই পায়েসটা সম্রাটের মুখে দেবে, একটা বিড়াল এসেই লাফ দিয়ে তিশার হাতের বাটির উপর পড়ল, যার জন্য সব পায়েস ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে গেল। যা বিড়ালটা খেতে শুরু করল। সম্রাট, যা পড়ে গেল তো? তিশা, পড়ে কই গেল? এই বিড়ালটা ফেলে দিল, আমার সব প্ল্যান ভেস্তে দিল, আবার মরুক এই বিড়াল। সম্রাট, এসব কি বলছো তুমি? তিশা, কিছু না তো। একটু পরই সম্রাট দেখল বিড়ালটা কেমন একটা করছে, ছটফট করছে বিড়ালটা। সম্রাট অবাক হয়ে গেল আর বুঝেও গেল কেন বিড়ালটা উমন করছে। সম্রাট, তার মানে বিষ ছিল পায়েসে? তিশা, হ্যাঁ বিষ ছিল এটা, এই বিড়াল খেয়ে নিল। তুমি খেলে ওই বিড়ালের জায়গায়, এতক্ষণে তুমি মরে যেতে, আর এটাই তো আমি চেয়েছিলাম, কিন্তু ও সব শেষ করে দিল বিড়ালটা। সম্রাট থম মেরে বসে রইল। সম্রাট, তুমি আবারও আমাকে ঠকালে? তিশা, হ্যাঁ আর বেশ করেছি। বলে তিশা চলে গেল আর সম্রাট সেখানেই বসে রইল। রাতে বেকনিতে দাঁড়িয়ে আছে সম্রাট। হঠাৎ ওর মনে হলো ওর পিছনে কেউ আছে। সম্রাট চট করে তাকালো, তাকিয়ে দেখল তিশা ছুরি নিয়ে ওকে আঘাত করতে গিয়েছে। সম্রাট তিশার হাত ধরে ফেলল। সম্রাট, যেটা পারবে না সেটা কেন করো? তুমি সববার তো ধরা পড়ে যাও। তিশা, হাত ছাড়ো, তোমাকে মারতেই হবে। সম্রাট, বেশি হয়ে যাচ্ছে না এবার? তিশা, না, যা হচ্ছে ঠিক হচ্ছে। সম্রাট, অনেক সহ্য করে নিয়েছি। বলে টেনে তিশাকে রুমে এনে ফ্লোরে ফেলে দিল। পায়ের উপর পা তুলে ডান হাতে পিস্তল নিয়ে মুখে বাঁকা হাসি বসে আছে সম্রাট, আর তার সামনেই হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তিশা। একের পর এক সিগারেট টানছে সম্রাট, আর ধোঁয়াগুলো ছাড়ছে তিশার মুখের কাছে। তিশা, ইউ ইডিয়ট, হোয়াট আর ডুইং? সম্রাট, ও কানন বেবি, আমি তো দেখছি তোমার সাথে সুন্দর সুন্দর দুটো চোখ আছে, তুমি তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে। তিশা, ছাড়ো আমাকে। সম্রাট, কেন ছাড়ব? পারলে ছুটে যাও। তিশা, সম্রাট, ছাড়ো আমাকে। সম্রাট ওর হাতের পিস্তল তিশার কপালে ঠেকালো। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে কয়েকবার ঢোক গিলল। সম্রাট বাঁকা হেসে বলল, সাহস কোথায় গেল? সম্রাটকে মারতে এসেছিলে না? এখন আমি যদি তোমাকে মেরে ফেলি, তোমাকে মারলে আমার কেউ কিছু করতে পারবে না। তিশা মুচকি হেসে বলল, তুমি আমাকে মারতে পারবে না। সম্রাট, রাইট, এটাই তো প্রবলেম। তুই হাজার বেইমানি করলেও আমি তোকে মারতে পারবো না, কারণ আমি তো তোকে ভালোবেসেছি, কিন্তু এবার তুই দেখবি তোকে ছাড়া আমিও চলতে পারবো। বলে তিশার হাত
পায়ের বাঁধন খুলে রুম থেকে চলে গেল আর তিশা বলতে লাগল, আমাকে ছাড়া চলবে? তাও আবার তুমি? ওকে আমিও দেখি কতটা সত্যি। পরের দিন সকালে সম্রাট ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করেছে, হাতে ব্ল্যাক বেল্টের ব্র্যান্ডের ঘড়ি, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের নিচে ছোট তিল, জাস্ট ওয়াও লাগছে। তিশা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। একটু পর দরজায় কলিং বেল বাজল। সম্রাট গিয়ে দরজা খুলেই বলল, ওয়েলকাম মাই হাউস সুইটহার্ট। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, থ্যাংক ইউ বেবি। এরপরই একটা মেয়েকে নিয়ে সম্রাট ভেতরে এলো। মেয়েটা দেখতে অনেক সুন্দরী, একটা শর্ট টপস পরা যার কারণে হাঁটু দৃশ্যমান। তিশা হা করে তাকিয়ে আছে। সম্রাট, তানিশা মিট মাই এক্স ওয়াইফ। মেয়েটির নাম তানিশা। তানিশা, ও এখানে কি করছে? ও তিশা, এক্সকিউজ মি, এক্স ওয়াইফ মানে? সম্রাট হৌনি হয়ে যাবে। তিশা, হোয়াট রাবিশ এন্ড ইউ তানিশা, গেট আউট। সম্রাট, ও কোথাও যাবে না, ও আমার সাথে এখানে থাকবে। তিশা, ওকে এজ ইউ আর উইশ বলে তিশা চলে গেল। সম্রাট তানিশাকে নিয়ে সোফায় বসল। রাতে খাবার টেবিলে সম্রাট আর তানিশা পাশাপাশি চেয়ারে বসেছে, তার সামনে মুখোমুখি তিশা। সম্রাট তানিশাকে খাইয়ে দিচ্ছে। তিশা, এত ঢলারলি করতে হলে বেডরুমে চলে যাচ্ছ না কেন? সম্রাট, খাওয়া হলে যাব। খাওয়া শেষে সত্যি সত্যি সম্রাট তানিশাকে নিয়ে উপরে চলে গেল। তিশা ও খাওয়া রেখে চলে এলো। সম্রাট, কি হলো? তিশা, এটা আমার রুম বলে তানিশার হাত ধরে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। এরপর ধপাস করে বিছানায় শুয়ে পড়ল সম্রাট। ও শুয়ে পড়ল। এভাবে কেটে গেল কয়েকদিন। সম্রাট তানিশাকে নিয়ে মেতে থাকে। তানিশাকে নিয়ে ঘুরতে যায় দুজন, দুজনকে খাইয়ে দেয়। তিশার সামনে তানিশা সম্রাটের কাঁধে মাথা রাখে। তিশা, ব্যাস অনেক হয়েছে। বিকেলে তানিশা রান্নাঘরে, সম্রাট সোফায় বসে আছে। সম্রাট কিছু একটার জন্য দাঁড়ালো, অমনি তিশা ওর হাতে লুকিয়ে রাখা ছুরিটা সম্রাটের পেটে ঢুকিয়ে দিল। সম্রাট আহ করে উঠল। এটা শুনে রান্নাঘর থেকে তানিশা এলো। সম্রাটকে এভাবে দেখে চিৎকার করে দৌড়ে কাছে এলো আর সম্রাট ফ্লোরে পড়ে তিশাকে বলল, এত ঘৃণা করো আমাকে? তিশা, গুড বাই সম্রাট, বেইব। সম্রাটের পেটে তিশা ছুরি ঢুকাতে সম্রাট ফ্লোরে পড়ে যায়, পেট চেপে ধরে আছে। সম্রাট তিশার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ঘৃণা করো আমাকে? তিশা, গুড বাই সম্রাট, বেইব। তানিশা এসে সম্রাটকে ধরে সম্রাটের পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। তিশা মুচকি মুচকি হাসছে। সম্রাট অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তিশা মুচকি হেসে রান্নাঘরে যায়। রান্নাঘর থেকে মরিচের গুঁড়া নিয়ে আসে। সম্রাট ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তিশা, বেবি, এটা চিনতে পারছ? তানিশা, ওটা দিয়ে কি করবে তুমি? তিশা, সেটা কি তোকে বলবো? তিশা মরিচের গুঁড়া নিয়ে সম্রাটের পাশে বসে ওর পেটেই জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছে, সেই জায়গায় দিয়ে দেয়। সম্রাট আহ বলে চিৎকার করে ওঠে। তিশা, এখন কেমন লাগছে? অন্যকে আঘাত করতে খুব মজা, তাই না? আঘাতের জায়গায় আবার গুঁড়ামরিচ দাও, এবার বোঝো কেমন লাগে। যান। তানিশা, রহিম চাচা, তাড়াতাড়ি এসো। তিশা, হসপিটালে নেবে বুঝি? চলো আমি নিয়ে যাচ্ছি। এই কে আছো এখানে, এসো। কয়েকজন গার্ড আসে। ওরা সম্রাটকে নিয়ে গাড়িতে ওঠায়। তিশা গিয়ে ড্রাইভিং সিটে বসে। তানিশা ও গাড়িতে ওঠে। তিশা ড্রাইভ করে সম্রাটকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর সম্রাটকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নেয়। তিশা তানিশার সামনে গিয়ে বলে, শুধু শুধু হসপিটালে আনলাম ওকে। তানিশা, মানে? তিশা, ও তো বাঁচবে না, সো স্যাড। একটু পর ডক্টর আসে, মুখ কালো করে। তানিশা, ডক্টর সম্রাট কেমন আছে? ডক্টর, আই এম সরি, হি ইজ নো মোর। তানিশা, হোয়াট? এটা কি করে পসিবল? তিশা হাসতে হাসতে বলে, ইয়েস ডক্টর, হাউ ইজ দ্যাট পসিবল? ডক্টর, আপনি হাসছেন? তানিশা, প্লিজ ডক্টর বলুন। ডক্টর, দেখুন ছুরির আঘাতে ওনার শরীরের সব রক্তই ধরতে গেলে বেরিয়ে গিয়েছে। তিশা, ডক্টর, লাশ কোথায়?
ডক্টর আপনি না ওনার ওয়াইফ? আপনি স্বাভাবিক কি করে আছেন? তিশা শাট আপ ডক্টর টেল মি। ডক্টর চলুন ভেতরে। ওরা গিয়ে দেখে সম্রাট কেসাদা হসপিটালের বেডশিট দিয়ে ঢেকে রাখা হয়েছে। তানিশা কান্না করছে। তিশা ডক্টর লাশ মর্গে রেখে দিন। তানিশা এসব কি বলছো? ওকে প্লিজ নিয়ে চলো তিশা। তিশা ডক্টর যা বলছি করুন। ডক্টর কিন্তু তিশা মরতে চান? ডক্টর ওকে ওকে আমরা নিয়ে যাচ্ছি। ডক্টর লাশ নিয়ে মর্গে যায়। দিকে চারিদিকে ছড়িয়ে পড়ে সম্রাট খান আর বেঁচে নেই তিশার পরিবার থমকে যায়। নীল মাম্মা এসব কি দেখাচ্ছে টিভিতে? আবির এটা কি করে হলো? কণিকা চৌধুরী তিশাকে ফোন কর। অভি তিশাকে ফোন করে। তিশা হ্যালো ভাইয়া। অভি বোন এসব কি শুনছি? তিশা কি শুনছ? অভি সম্রাট নাকি মারা গিয়েছে? তিশা ও হ্যাঁ মারা গিয়েছে। অভি তুমি এত স্বাভাবিক কি করে আছো? তিশা তো কি করব? অভি সম্রাট মারা গিয়েছে বোনও, তোমার স্বামী আর তুমি। তিশা ও ভাইয়া প্লিজ স্টপ এনিওয়ে বাই। তিশা ফোনটা রেখে দেয়। পরের দিন তিশা ড্রয়িং রুমে বসে আছে, মনের সুখে চকলেট খাচ্ছে। তাহলে পথের কাটা শেষ। কারো কথায় তিশা পিছনে তাকায়, তাকিয়ে অনেকটা অবাক হয়ে বলে, চাচ্চু তুমি? ইয়ে স্বামী আনোয়ার খান। তিশা পথের কাটা মানে? পথের কাটা তোমার স্বামী। এবার তিশা আরও অবাক হয়। তিশা নিলয় ভাইয়া তুমিও? নিলয়ও ইয়েস বেবি আমিও। আনোয়ার খান আরও একজন আছে। তিশা কে? নিলয়ও রহিম চাচা। তিশা অবাক হয়ে যায়। তিশা তোমরা এত খারাপ? নিলয়ও শাট আপ, খারাপ আমরা না। তুমি এত ভালো হলে নিজের ভালোবাসা নিজের স্বামীকে কেন খুন করলে? তিশা তোমরা কেন এসেছ? আনোয়ার খান এই বিশাল সম্পত্তি একা ভোগ করবে? যেই সম্পত্তির জন্য এত কিছু করলাম, আমার ভাই, ভাবি, ভাতিজিকে মারলাম, সম্রাটকে মারতে চাইলাম, সেই সম্পত্তি একা কি করে ভোগ করবে? তিশা তার মানে তোমরা? রহিম চাচা হ্যামা আমরা ছিলাম, তবে এই নিলয় তখন ছোট ছিল। নিলয় তো এই কিছু দিন হলো আমাদের সাথে রয়েছে। তিশা সম্রাট তোমাদের এত ভালোবাসে আর শেষে কি না তোমরা এমন করলে? নিলয়ও সম্রাট তো তোমাকেও ভালোবাসত, অথচ তুমি ওকে খুন করলে। আনোয়ার খান হ্যাঁ একটা কথা বলো তো, তুমি কেন মিথ্যে বললে যে তুমি সম্রাটকে গুলি করেছিলে? তুমি ওকে পাগল করতে চেয়েছিলে? এইসব তো করেছিলাম আমরা। ওয়াও হোয়াট এ সিন। সবাই পিছনে তাকালো আর তাকিয়ে শকট হয়ে তাকিয়ে আছে। আনোয়ার খান সম্রাট তুই? সম্রাট তো তুমি কি ভেবেছ আমি এভাবে মরে যাব? তিশা আর তোমরা ভাবলে কি করে আমি আমার স্বামীকে খুন করব? নিলয় তাহলে এসব? সম্রাট সব নাটক অভিনয় যেমন তোরা করেছিলি ভালো মানুষের। রহিম চাচা তার মানে গেম খেলেছ? সম্রাট ইয়ের সন্দেহ তো আমার আগেই হয়েছিল তোমার উপর। যেদিন জান বলল তুমি ওকে আমার কথা বলেকবার দেখিয়েছ আর তাতে লেখামৃত সম্রাট খান আয়াস, কিন্তু তোমাকে বিশ্বাস করতাম, তাই সেসবে পাত্তা দেয়নি। এরপর সেদিন রাতে জান হঠাৎ আমার উপর ছুরি নিয়ে আটাক করে, আমি বুঝতে পারছিলাম নাও কেন এমন করছে, আমাকে আঘাত করে। এরপর ওসব বলে এক মুহূর্তে সত্যি মনে হয়েছিল, আর তাই আমার পাগল পাগল লাগছিল প্রে। আমি ভাবলাম যে আমার জন্য বিষ খেলো সে, আর যাই হোক আমাকে খুন করবে না, তাই ওকে আমি সব বলতে বলি আর ও আমাকে তোমার কথা বলেছি। রহিম চাচা তুমি কি করে করলে এসব? রহিম চাচা অনেক বড় খেলোয়াড় তোমরা। তিশা তোমরা কি কম নাকি? আনোয়ার খান তা এখন কি করবি? 7 বছর আগে যখন কিছু করতে পারিসনি আর এখনও কিছু করতে পারবি না। সম্রাট চাচ্চু সামান্য সম্পত্তির জন্য তুমি আমাকে এতিম করে দিলে? আমার ড্যাডকে বলতে তাহলেই হতো। আনোয়ার খান তোর বাপ ছিল লোভী, তাই তো বাবার সব সম্পত্তি নিজের নামে করিয়েছিল।
সম্রাট না, ড্যাড বড় ছিল তাই দাদু সব সম্পত্তি ড্যাডকে দিয়েছিল, তুমি এর জন্য ওদের মেরে ফেললে? আমার বোন কেউ ছাড় দিলে না? আনোয়ার খান শয়তানি হেসে বলল, দেখ তোর মা বাবাকে মেরে আমি আর রহিম তো বাইরে চলে এসেছিলাম, যাদের সাথে নিয়ে গিয়েছিলাম ওরা বলল তোর বোনকে। আর কিছু বলার আগেই সম্রাট ওনার নাক বরাবর ঘুষি মারল। আনোয়ার খানের নাক দিয়ে রক্ত পড়ছে। নিলয় ক্ষেপে গিয়ে বলল, তুই আমার ড্যাডকে মারলি? সম্রাট, নিলয় তুই এসবে থাকিস না, আমি তোকে অনেক ভালোবাসি আর আমি এটাও বুঝতে পারছি এই লোকটা তোকে উস্কে দিয়েছে। তুই নিজের কানে শুনলি তো? এই লোকটা আমাকে এতিম করেছে, এবার বল আমার ওনাকে মারাটা কি নাজায়েজ? নিলয় থমকে গেল আর ভাবতে লাগল সম্রাট যা বলেছে ঠিক। নিলয়ও, এত কিছুর পরও তুই আমাকে ভালোবাসিস? সম্রাট, হ্যাঁ ভালোবাসি। তুই ভাবেই লোকটা ভালো হলে কোনোদিনও তোকে খারাপ রাস্তায় আনত না। নিলয় আর কি বলবে? সম্রাট যা বলেছে একদম ঠিক। নিলয় চোখ মুখ খিচে বলল, ভাই ওনাকে কঠিন শাস্তি দে। সম্রাট বাঁকা হেসে গার্ডদের ডাকল, সম্রাট এদের দুজনকে নিয়ে যা, আমি আসছি। ওরা রহিম আর আনোয়ার খানকে নিয়ে গেল। নিলয়, ভাই তুই বাঁচলি কি করে? সম্রাট, আমার কিছুই হয়নি, ওই সব নাটক ছিল। নিলয়, তাহলে ওই রক্ত? সম্রাট, কেনা রক্ত, সব সাজানো। ডক্টর কেউ মিথ্যে বলতে বলেছিলাম আর তানিসা ও সাজানো একটা ক্যারেক্টার। এবার আমি আসছি, তোরা থাক। নিলয়, হাই এম সরি ভাই। সম্রাট, ইটস ওকে নিলয়, আমি জানি এতে তোর দোষ নেই, সব ওই লোকটার দোষ। সম্রাট বেরিয়ে চলে যায় যেখানে ওদের আটকে রেখেছে। সম্রাট গিয়ে চেয়ার নিয়ে ওদের সামনে বসল। আনোয়ার খান, সম্রাট আমি তোর চাচ্চু, আমাকে ছেড়ে দে বাবা। সম্রাট, শুধু আমাকে মারতে চাইলে আমি হয়তো তোমাকে ছাড়তাম, কিন্তু তুমি আমার পরিবারকে মেরেছ কেন? চাচ্চু কেন করলে? সম্রাট এতক্ষণ পর এখন কান্না করতে করতে বলল, এরপর এক প্রকার গর্জন করে বলল, রিয়াজ শিক নিয়ে আয়। রিয়াজ শিক আনতেই সম্রাট নিয়ে আনোয়ার খানের বুকে ঢুকিয়ে দিল। জ্বলন্ত শিক ঢোকাতে উনি চিৎকার করে উঠল। সাথে সাথে সম্রাট ধারালো ছুরি দিয়ে ওনার জিহ্বা কেটে ফেলল। বুক থেকে শিক বের করায় কলিজাটা বেরিয়ে চলে এলো। রহিম থরথর করে কাঁপছে। সম্রাট আনোয়ারের বুকে মুখে গুঁড়ামরিচ দিয়ে দিল। ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল আনোয়ার খানের পর রহিমকেও একইভাবে মারল। মারার পর সম্রাট কানা করল, তারপর রিয়াজকে বলে চলে গেল। সম্রাট কিছুক্ষণ বাইরে থেকে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে রুমে ঢুকতেই সম্রাট থপুরো রুম সাজানো, পাশেই তিশা দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা। তিশা সম্রাটের কাছে চলে এলো, কাছে এসে সম্রাটের গলা জড়িয়ে ধরল। সম্রাট, জান আর ইউ ওকে? তিশা, ইয়েস আই এম ওকে, আমি তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। সম্রাট সম্রাট বুঝল তিশা কি চাইছে। সম্রাট ও চায় তিশাকে পেতে, তাই সম্রাট তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। তিশাকে বিছানায় শুয়ে দিয়ে তিশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গলায় মুখ গুজে দিল। ওদের মাঝে আর কোনো বাধা রইল না। দিন গিয়ে মাস কেটে গেল, এভাবে 6 মাস চলে গেল। তিশা আর সম্রাট ভালোই আছে। নিলয় ওদের সাথে থাকেই। ইদানিং তিশা কিছু খেতে পারে না, গা গুলিয়ে বমি পায়। সম্রাটকে বললে চিন্তা করবে এটা ভেবে চেপে গিয়েছে সম্রাট। আর নিলয় ড্রয়িং রুমে তিশা ও সিঁড়ি দিয়ে নামছে, ওদের কাছে যাবে। লাস্ট সিঁড়িতে এসেই তিশার মাথা ঘুরে উঠল। তিশা পড়ে যেতে গেলেই সম্রাট দৌড়ে এসে ধরে ফেলল। ততক্ষণে তিশা সেন্সলেস হয়ে গেল। সম্রাট, জান কি হলো তোমার? নিলয়, ভাই ভাবিকে রুমে নিয়ে চল। সম্রাট তিশাকে রুমে নিয়ে নিজেই দেখতে লাগল। সম্রাটের চোখে মুখে খুশির ঝলক। নিলয় ভ্রু কুঁচকে বলল, তোর বউ অসুস্থ, তোকে খুশি লাগছে কেন? সম্রাট, নিলয় তুই চাচ্চু হবি, আমি পাপা হব। নিলয়, সত্যি? সম্রাট, সত্যি, আমি যে কতটা খুশি হয়েছি। নিলয়, আমি এক্ষুনি মিষ্টি কিনতে যাচ্ছি। নিলয় যাওয়ার পর তিশার সেন্স এলো। সম্রাট, জান আমি পাপা হব, তুমি মাম্মা। তিশা নিজের পেটে হাত রাখল। সম্রাট খুশিতে কেঁদেই ফেলেছে। সম্রাট, আমাদের বেবি, ছোট ছোট হাত পাও, মাই গড, আমাদের সন্তান জান।
তিশা সম্রাটকে দেখছে, কতটা খুশি হয়েছে সম্রাট ভেবে তিশাও খুশি হল। এদিকে কেউ একজন বলছে, যত আনন্দ করার করে নাওয়াসল খেলা তো এবার হবে, আমিও দেখি এত খুশি তখন কোথায় থাকে। সম্রাট আজ অনেক খুশি, আর খুশি হবারই কথা, বাবা হওয়ার অনুভূতি অনুভব করছে, সেটাও প্রথমবার। তিশা ও খুশি, বারবার নিজের পেটে হাত রাখছে, হয়তো নিজের সন্তানকে ফিল করতে চাইছে। সম্রাট দরজার পাশে দাঁড়িয়ে তিশার কাণ্ড দেখছে আর মুচকি হাসছে, এবার ভেতরে এসে বলল, জান তুমি কি করছো? তিশা উত্তেজনা নিয়ে বলল, সম্রাট আমি আমার বেবিকে খুব করে ফিল করতে চাইছি, আমি তো ভাবতেই পারছি না এখনো আর মায় কয়েক মাস পর আমারও একটা কিউট ছেলে থাকবে। সম্রাট ছেলে মানে? ভ্রু কুঁচকে বলল সম্রাট। তিশা ছেলে মানে ছেলে, আমি চাই তোমার মতো একটা কিউট গুলুমুলু ছেলে। সম্রাট নো, আমার মেয়ে চাই তোমার মতো কিউট হবে। তিশা না, ছেলে হবে ওকে। সম্রাট না, মেয়ে হবে ওকে। সম্রাট আর তিশা রীতিমত ঝগড়া করতে শুরু করেছে। নিলয় রুমে এসে ওদের দেখে ওর চোখ কপালে ওঠার উপক্রম। নিলয়ও, হারে ভাই ভাবি কি করছো তোমরা? তিশা, ভাইয়া দেখো না, আমি বলছি ছেলে হবে আমার, আর সম্রাট বলছে মেয়ে। তিশা নিলয়কে ভাইয়া বলে। নিলয়ও, ভাই এটা একদম ঠিক না, আমিও তো চাই আমার কিউট একটা ভাতিজা হোক। সম্রাট, হোয়াট? তিশা, নিলয়ও, ইয়েস ছেলে চাই। সম্রাট অসহায় হয়ে বলল, দেখো জান, আমি বললাম আমার একটা মেয়েই হবে। তিশা, হু আমিও বললাম ছেলে হবে। এদিকে তিশা প্রেগন্যান্ট শুনে সবাই খুব খুশি হয়েছে। অভি, আবির, নীল, কল্লোল চারজন তো লাফালাফি করছে। আরশাল চৌধুরী, কণিকা চৌধুরী আর কল্লোলের বাবা ছেলেদের কাণ্ড দেখছে। এর মাঝে বাইরে থেকে আহানিতা এলো। আহানিতা, একি কি হচ্ছে এসব? তোমরা এভাবে লাফাচ্ছ কেন? কল্লোল, আরে আহানিতা আমরা মামা হব, তুই খালামনি হতে চলেছিস। আহানিতা, ভাইয়া সত্যি? নীল, হ্যাঁ রে সত্যি। ব্যাস, আহানিতা ও যোগ দিল ওদের সাথে। সবাই হা করে তাকিয়ে আছে। এরপর সবাই রেডি হয়ে মিষ্টি নিয়ে সম্রাটদের বাড়িতে গিয়ে হাজির হল। তিশা, তোমরা? ওরা ড্রয়িং রুমে বসা ছিল। কলিং বেল বাজতেই তিশা দরজা খোলে, আর দরজা খুলে দেখে ওদের বাড়ির লোকজনও। তিশা সবাইকে জড়িয়ে ধরে। সম্রাট, মাম্মা, পাপা তোমরা এসেছ, খুব ভালো করেছ, এসো, এত সহজে আর যেতে দিচ্ছি না। আবির, আমরা সন্ধ্যার আগে চলে যাব। নিলয়ও, নো ওয়ে, সেটা হচ্ছে না। তিশা, একদম থাকতে হবে অনেক দিন। সবাই অনেক মজা করছে। তিশার রূপকে ফোন দিয়ে আসতে বলল, তাই কিছুক্ষণ পর রূপ চলে এলো। রূপ আর অভি চোখাচোখি করছে। সম্রাট আর তিশা বাকিরা হাসছে। সম্রাট, আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। নীল, আমি তো আগেই দেখেছি। আবির, আমিও দেখেছি, এখন তোমরা দেখো। সবাই জোরে হেসে দিল। রূপ আর অভি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কল্লোল, বাপরে অভি ভাইয়া লজ্জাও পায়? অভি, কেন লজ্জা কি তোদেরও ব্যক্তিগত সম্পত্তি নাকি যে অন্যদের পেতে নেই? কল্লোল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এদিকে একজন বলছে, খুব শান্তিতে আছো দেখছি, কিন্তু ও আফসোস, এই শান্তি আমি বেশি দিন থাকতে দেব না। একবার তোমাদের বেবি এই পৃথিবীতে আসুক, তারপর হবে আসল মজা। রাতে ডিনার করছে সবাই। আহানিতা, আবির, আস্তে খাও। আবির সহ সবাই অবাক হয়ে তাকাল। আবির, এই ডাইনি, আমি কি রাক্ষস যে তোর মতো খাবো? আমি তো আস্তেই খাচ্ছি। আহানিতা তেলে বেগুনে জলে উঠে বলল, কি আমি ডাইনি? তুই ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি। সবাই হা হয়ে তাকিয়ে আছে, আর সবাই সম্রাট, নিলয় আর তিশার মা বাদে রেগে তাকিয়ে আছে। তিশা, এই কি বললে তুমি আপু? 14 গোষ্ঠী ডাইনি মানে কি? 14 গোষ্ঠীর ভেতরে যে আমি আমার মতো মাসুম কিউট ভোলা ভালা মেয়েটা আছে, সেটা তোমার খেয়াল আছে? আহানিতা দাঁত কেলিয়ে বলল, সরি বোন, মিস্টেক হয়ে গিয়েছে। সম্রাট, তুমি আর ভোলা ভালা? তাহলে তো হয়েই গেল।
তিশা দাঁত কিরমির করে বলল, কি বলতে চাও তুমি? আমি ভোলা ভালা না? সম্রাট, এই হলো তোমার ভোলা ভালার নমুনা। সবাই হেসে দিল। তিশা রেগে তাকালো। নিলয় ভাই, এটা কিন্তু ঠিক না, তুমি শুধু শুধু ভাবিকে জ্বালাচ্ছ। তিশা, হ্যাঁ নিলয় ভাইয়া, তুমি একমায় আমাকে বুঝলে। সম্রাট ভ্রু কুঁচকে তাকালো। তিশা, তুমি আর মুখ খুলবে না। সম্রাট বেচারা ভয় পেয়ে চুপ হয়ে গেল। রূপ ভাবা যায় অভি? আমাদের জিজু মাফিয়া জিজু, তার একমায় বউকে ভয় পায়। আবির হেসে হেসে বলল, আসলেই ভাবা যায় অভি? অভি আর রূপ বিষম খেল আর সবাই শব্দ করে হেসে দিল। নীল হাসতে হাসতে বলল, তো মাম্মা ভাইয়ার বিয়ে কবে হচ্ছে? অভি, ওই নীল কি বলছিস? আবির ভাইয়া, তুমি কিন্তু একদম নীল ভাইয়াকে আটকাবে না, এবার তোমার বিয়ে আমরা দেব। অভি, আর তুমি কবে বিয়ে করবে? এই আহানিতা, কবে বিয়ে করছ? আর আমার আরও দুই ভাই। আরও দুই ভাই বলতেই নীল আর কল্লোল বিষম খেল। তিশা আর সম্রাট হা করে আছে। তিশা, মানে ওদেরও জিএফ আছে? অভি, আমাদের নীলবাবুর জিএফ হচ্ছে নীলা রহমান, মেঘা মানে মেঘ, আর কল্লোল বাবুর। কল্লোল, হে হে, কেউ নেই আমার। নীল, কল্লোল, মিথ্যে কথা বলতে হয় না, তোর জিএফের নাম রিয়া, রাইট? তিশা, আর আমাদের নিলয় ভাইয়া? নিলয় এতক্ষণ হাসছিল, এবার চোখ বড় বড় করে তাকালো। আবির নিলয় ভাইয়া বলে ফেল। নিলয়ও, আমার কেউ নেই। দাঁত কেলিয়ে বলল নিলয়। সম্রাট, তাহলে আমরা মেয়ে দেখে তোর ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব। নিলয় চেঁচিয়ে বলে উঠল, নো, তাহলে দিয়ার কি হবে? বলে মুখে হাত দিল আর সবাই হেসে দিল। সম্রাট, এবার বলো বিয়ে কবে করছ? আরশাল চৌধুরী, আমি ভাবছি একসাথেই সবার বিয়ে হবে। তিশা, ওয়াও পাপা, গ্রেট ডিসিশন। কণিকা চৌধুরী, হুম, ভালো বলেছ। এভাবেই মজা করতে করতে সবাই ডিনার শেষ করল। এখানে কয়েকদিন থেকে তিশার পরিবারের সবাই ফিরে গেল। দিন যেতে লাগলো, 4 মাস চলে গেল, এক এক করে সবাই বিয়ে করল। ওদের জীবনে এখন কোনো দুঃখ নেই, ধুমধাম করেই সবাই বিয়ে করেছে। আফটার অল খান আর চৌধুরী বলে কথা। নিলয়ের বউ দিয়া খুব ভাল সময় পেলেই দিয়া আর তিশা গল্প করতে বসে যায়। নিলয় এখন অফিসে যায়। আরও 3 মাস চলে গেল। তিশার প্রেগন্যান্সির এখন 8 মাস চলে। আগের থেকে খিটখিটে হয়ে গিয়েছে। তিশা সব সময় রেগে থাকে, সম্রাটের সাথে রেগে কথা বলে, এটা খাবো না, ওটা খাবো না, এটা করব না, ওটা করব না। রাত নেই, দিন নেই, অনেক সময় রাত 3টা নেই, 4টা নেই, উঠে খেতে চায়। সম্রাট হাসি মুখে এনে দেয়, খেতে না খেতে আবার বমি করে দেয়। সম্রাট হাসি মুখে আগে তিশাকে ফ্রেশ করে এরপর নিজে ফ্রেশ হয়ে নেয়। তিশা মাঝে মাঝে খুব অবাক হয়, একজন মাফিয়া হয়েও সম্রাটের ধৈর্য দেখে তিশা নিজেকে এখন লাকি মনে করে। জীবনে ও ভালো কিছু করেছে, আর জন্য ও সম্রাটকে নিজের হাজবেন্ড হিসেবে পেয়েছে। দেখতে দেখতে তিশার ডেলিভারির দিন এগিয়ে আসছে আর সম্রাটের ভয়টাও বাড়ছে। ভয়টা তিশাকে নিয়ে হয়, যেখানে ভয় তিশার পাবার কথা সেখানে ভয় সম্রাট পায়। সম্রাটের চোখে ঘুম নেই, তিশার মুখের দিকে তাকিয়ে আছে। সম্রাট, আল্লাহ প্লিজ তুমি দেখো আমার জান আর আমার বেবি দুজনেই যেন সেফ থাকে। হঠাৎ তিশা ঘুমের মাঝে নিজের পেটে হাত দেয়, পাশ ওপাশ করছে। একসময় জোরে চেঁচিয়ে ওঠে। সম্রাট ভয় পেয়ে যায়। সম্রাট, জান কি হলো, ব্যথা করছে? তিশা, সম্রাট, আমার খুব ব্যথা করছে। আর সম্রাট, আমি মরে যাচ্ছি। সম্রাট প্রচুর ঘামছে, চোখ ছলছল করছে। তাড়াতাড়ি তিশাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিলয়কে ডাকে। ডাক শুনে নিলয় আর দিয়া দুজনেই বেরিয়ে আসে। এরপর তিশাকে নিয়ে হসপিটালে চলে আসে ডক্টর। তিশাকে নিয়ে ওটিতে যায়। জো সম্রাটের সাহস হচ্ছে না ওটি করার। তিশা ব্যথায় চিৎকার করছে, ওটি ভেদ করে বাইরে আসছে। সম্রাটের মনে হচ্ছে কেউ ওর কলিজায় ছুরি দিয়ে অনবরত আঘাত করছে। সম্রাটের চোখ দিয়ে পানি পড়ছে। তিশার বাড়ির সবাই চলে এসেছে। নিলয় ভাই, ভাবির কিছু হবে না। সম্রাট, আমি যদি জানতাম বেবি হওয়ার সময় জান এত কষ্ট পাবে, বিশ্বাস কর নিলয়, তাহলে আমরা বেবি নিতাম না, প্রয়োজনে অ্যাডপ্ট করতাম।
কাঁদতে কাঁদতে বলে সম্রাট সবাই অবাক হয়ে যায় তিশার প্রতি সম্রাটের ভালোবাসা দেখে। একটু পরেই বাচ্চার কান্নার আওয়াজ এলো আর সবকিছু স্তব্ধ হয়ে গেল। সম্রাটের হাত পা কাঁপছে। এখন নার্স সাদা কাপড়ে পেঁচিয়ে একটা ফুটফুটে বেবিকে নিয়ে এসে বলল, বেবির বাবাকে? সম্রাট এগিয়ে এসে বলল, আমার ওয়াইফ কেমন আছে? এবারও সবাই অবাক হল। নার্স বুঝল সম্রাটই বেবির বাবা। তবে অবাক হল বেবিকে না নিয়ে আগে ওয়াইফ কেমন আছে জানতে চাইছে। নার্স, আপনি বেবিকে নেবেন না? সম্রাট, আগে বলুন আমার ওয়াইফ কেমন আছে। নার্স হেসে দিয়ে বলল, স্যার, আপনার ওয়াইফে কদম ঠিক আছে, এবার আপনার ছেলেকে কোলে নিন। সম্রাট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কাপা হাতে বেবিকে কোলে নিল। খুশিতে ওর চোখে পানি চলে এলো। বেবির সারা মুখে চুমু খেলো সবাই। বেবিকে কোলে নিচ্ছে। একটু পর ডক্টর বলল তিশাকে কেবিনে দিয়েছে। সম্রাট বেবিকে নিয়ে তিশার কাছে গেল। তিশা তখন তাকিয়েই ছিল। তিশা, আমার বেবি, ওকে দাও। সম্রাট তিশার কাছে বেবি দিল। তিশা বেবিকে কোলে নিয়ে অজস্র চুমু খেল। এক নিমিষে সব কষ্ট ভুলে গেল। বেবিকে বুকের সাথে হালকাভাবে মিশিয়ে রেখেছে। এমন সময় কেবিনে একজন মাস্ক পরিহিত ডক্টর এসে বলল, মিস্টার খান, এই মেডিসিন লাগবে। সম্রাট ঠিকমতো না দেখেই লোকটার হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে সম্রাট বাইরে চলে এলো। এদিকে সম্রাট বাইরে আসতেই লোকটা তিশাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। তিশার সাথে সাথে ঢলে পড়ল। লোকটা তিশার বেবিকে কোলে নিল। সম্রাট বাইরে এসে প্রেসক্রিপশন দেখে অবাক হয়ে গেল। কি মনে করে দৌড়ে আবার কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে দেখল তিশা ঢলে পড়ে আছে আর লোকটা কেবল জানালা দিয়ে নামতে গিয়েছে। সম্রাট গিয়ে ধরে ফেলে সবাইকে ডাকে। ডাক শুনে সবাই ভেতরে চলে আসে। এসে দেখে এই অবস্থা। সম্রাট বেবিকে নিয়ে দিয়ার কোলে দেয় আর লোকটাকে ইচ্ছেমতো মারতে থাকে। মারতে মারতে মাস্ক খুলে ফেলে। সম্রাট, আসলাম, তুই? আসলাম, হ্যাঁ আমি, ছাড় আমাকে। সম্রাট, তোকে কি করে ছাড়ব? আমার বেবি চুরি করতে এসেছিস? এত বড় কলিজা তোর? তোর কলিজাটা তো আমি দেখব। এরপর রিয়াজকে ফোন দেয়। রিয়াজ এসে আসলামকে নিয়ে যায়। সম্রাট তিশাকে গিয়ে দেখে বোঝে তিশা সেন্সলেস হয়ে গিয়েছে। এই সুযোগে সম্রাট চলে যায়। চেয়ারে শিকল দিয়ে বেঁধেছে আসলামকে। সামনে চেয়ারে বসে আছে সম্রাট। মুখে শয়তানি হাসি। সম্রাটের আসলাম ভয় পাচ্ছে কিন্তু প্রকাশ না করে বলল, সম্রাট, আমাকে ছাড় বলছি। তুই আমার ভাইকে মেরেছিলি, তাই আমি তোর ছেলেকে চুরি করে তোকে শাস্তি দিতে চেয়েছি। সম্রাট, তোর সাহস কি করে হলো? তুই আমার সদ্য জন্ম নেয়া ছেলেকে চুরি করতে এসেছিস? তুই ভুলে গিয়েছিলি আমি একজন ডক্টর। তোকে আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। তোর ভাইকে বলেছিলাম আমার থেকে দূরে থাকে। তোর ভাই উঠে পড়ে লেগেছিল। দুনিয়ার সামনে আমার চেহারা দেখাতে আমার অবাধ্য হয়েছে, তাই ওকে মেরেছি। এবার তোর পালা। আসলাম। সম্রাট আসলামকে ওর স্টাইলে মেরে ফেলল। এরপর রিয়াজ কেলাস গুম করতে বলে হসপিটালে গেল। 2 দিন পর তিশাকে বাড়ি নিয়ে এলো। বেবি পেয়ে সবাই খুব খুশি। সম্রাট তো ছেলে ছাড়া পাগল একদিকে, তিশা তো আরেকদিকে। ছেলের নাম রাখা হলো আরিয়ান খান। 7 বছর পর আজ আবিরের মেয়ে সিনথিয়ার 1 বছরের জন্মদিন। সবাই অনেক মজা করছে। অভির এক ছেলে নাম বিহান, বয়স 5 বছর। অনিলেরও এক ছেলে নাম রাজ, বয়স 5। রানিং কল্লোলের একটা মেয়ে নাম উপমা, উপমার বয়স 4 বছর। নিলয়েরও এক মেয়ে নাম আদ্রিতা, বয়স 5 বছর। আরিয়ান হিরোর স্টাইল করে হাঁটছে। হঠাৎ ওর মেজাজ গরম হয়ে গেল। আদ্রিতাকে আরেকটা ছেলের সাথে কথা বলতে দেখে গিয়ে ইচ্ছেমতো আদ্রিতাকে বকলো। বকা খেয়ে বেচারি ভ্যাভ্যা করে কেঁদে দিল। তিশা আর দিয়া চলে এলো। দিয়া, আদ্রিতা, কি হয়েছে? আদ্রিতা, ভাইয়া বকেছে। তিশা, আরিয়ান কেন বকেছ? আরিয়ান মাম্মি ও ওই ছেলেটার সাথে কথা বলেছে। তিশা, তো কি হয়েছে? আরিয়ান রেগে বলল, ও শুধু আমার সাথে কথা বলবে বলে হনহন করে চলে গেল। দিয়া হেসে দিয়ে বলল, ভাবি দেখো, আরিয়ান বড় হয়ে সম্রাট ভাইয়ার দ্বিগুণ রাগী হবে। 15 বছর পর ভার্সিটি থেকে সবাই ঘুরতে এসেছে। আরিয়ান আর আদ্রিতা ও এসেছে। ওরা একই ভার্সিটিতে পড়ে। আদ্রিতা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আর আরিয়ান ফাইনাল ইয়ারে। আসলেই আরিয়ান সম্রাটের চেয়ে দ্বিগুণ রাগী। আর স্টাইল, চেহারা ও সম্রাটের মতো, এক কথায় হ্যান্ডসাম।
ড্যাশিং আদ্রিতা ও মাশা আল্লাহ দেখতে। আরিয়ান একপাশে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, এর মাঝে ওর চোখ গেল। আদ্রিতা হেসে হেসে ওরই ইয়ারের রাফির সাথে কথা বলছে, সাথে সাথে আরিয়ানের রাগ উঠে গেল। রাফি আদ্রিতার হাত ধরল আবার, আর আরিয়ানের সহ্য হলো নাসবার সামনে গিয়ে আদ্রিতাকে কিস করল। সবাই হা করে তাকিয়ে আছে। আদ্রিতা শকট হয়ে গিয়েছে। আরিয়ান আদ্রিতাকে ছেড়ে বলল, আজকের পর কোনো ছেলের সাথে কথা বললে এর থেকে বেশি কিছু হবে, মাইন্ড ইট। আরিয়ানের সামনে একজন এসে বলল, তুমি মাফিয়া সম্রাট খানের ছেলে না? আরিয়ান, ইয়েস আই এম আরিয়ান খান, বাট আই এম নট মাফিয়া, আই এম ভিলেন দ্য ভিলেন লাভার বলে আরিয়ান বাঁকা হাসল। আরিয়ান খান সম্রাট খানের ছেলে। সম্রাটের কার্বন কপি রাগটা সম্রাটের চেয়ে বেশি। দি এন্ড।